1977 সালে এক ঐতিহাসিক প্রেক্ষাপটেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। তখন রাজনীতিতে বাংলাদেশে একটা ভ্যাকিউম চলছিল। অস্ত্রের ঝনঝনানির কারণে 71 পরবর্তী এই দেশে এক মাৎসন্যায় অধ্যায় শুরু হয়েছিল এবং বামরা তখন রাষ্ট্রযন্ত্রকে চ্যালেঞ্জ করেছিল তারা, কারণ তারা এই দেশে কমিউনিস্ট শাসন চেয়েছিল। যখন এই দেশে কমিউনিস্ট শাসন তারা পায় নাই, তখন সর্বহারা পার্টি গঠন করে সিরাজ শিকদারের নেতৃত্বে অস্ত্রাগার লুণ্ঠন করে তারা প্রচুর অস্ত্র আর ব্যাংক লুণ্ঠন করে প্রচুর অর্থ এগুলো মজুত করে রাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক তারা অভিযান প্রেরণ করেছে। তখন ইতিমধ্যেই শেখ মুজিব কর্তৃক ইসলামী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। দেশের সকল রাজনৈতিক বন্দোবস্তকে কুক্ষিগত করে বাকশাল কায়েম করে ফেলা হয়েছিল। এর এগেইনস্টে মানুষ ফুঁসে উঠেছিল। এই ফুঁসে ওঠার চূড়ান্ত পরিণতি গিয়ে দাঁড়িয়েছিল যে শেখ মুজিবকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এদেশে একটা দুর্ভিক্ষ তারা লুটপাটের কারণে তৈরি করেছিল। দেশে একটা অ্যানার্কি সিচুয়েশন স্বাধীনতা পরবর্তী, অথচ স্বাধীনতা উত্তর এই দেশে যে পরিমাণে সহযোগিতা পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টোটাল ইউরোপ সেই পরিমাণে সহযোগিতা তারা পায়নি। প্রায় $100 বিলিয়ন কাছাকাছি যুদ্ধোত্তর এই বাংলাদেশ সহযোগিতা পেয়েছিল, কিন্তু এই সহযোগিতার সকল টাকাগুলোই আওয়ামী ফ্যাসিবাদ তখন তারা ছিল বাকশাল, এই বাকশাল সব লুটে পুটে খেয়েছে। মুক্তিযোদ্ধা যারা নিজেদেরকে ওইখানে আওয়ামী লীগের অধীনস্থ ছিল তারা একটা অংশকে সাপ্রেস করতো মুক্তিযোদ্ধাদের, এবং আপনারা দেখবেন তখন অনেক সেক্টর কমান্ডার, মেজর আব্দুল জলিল, তারপরে আরও যে সেক্টর কমান্ডারগুলো ছিল, কিছু কিছু সেক্টর কমান্ডারদের উপরে অবর্ণনীয় নির্যাতন, জেল জুলুম নেমে এসেছে। যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে হয় হত্যা করা হয়েছে অথবা কারাগারে নিক্ষেপ করা হয়েছে। একটা সেক্টর কমান্ডারও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই, সকল সেক্টর কমান্ডারকেই হত্যা করা হয়েছে, কারণ তারা বাংলাদেশের কথাগুলো বলেছিল। রাজনৈতিক যারা নেতা ছিল এই নেতাগুলো নেতৃত্বের সময়, মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তারা বাংলাদেশে অবস্থান করে নাই, যার ফলে এই সময়ে কত মা বোনের শ্লীলতাহানি হয়েছে। কি অনুপ্রেরণা নিয়ে সেদিন মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিধার প্রতিষ্ঠার জন্য, তারা এটা বেমালুম ভুলে গিয়ে তাবেদারি করা শুরু করেছিল একটা রাষ্ট্রের, যার করুণ পরিণতিতে দেশে মাত্র 3 বছরের ব্যবধানে একটা বড় ধরনের দুর্ভিক্ষও তৈরি হয়েছিল। কল্পনা করা যায় না দেশে এত বড় শিফটিং হওয়ার পরে শেখ মুজিব, তিনি এত অবিসংবাদী নেতা ছিলেন স্বাধীনতার পূর্বে, সেই নেতা মৃত্যুবরণ করার পরে রাস্তায় একটা মানুষ পর্যন্ত নেমে প্রতিবাদ করে নাই। কত ক্ষুব্ধ মানুষ হয়ে গিয়েছিল। মানুষ দারিদ্র পীড়িত হওয়ার কারণে পেটে পাথর বেঁধে চলতো। তৎকালীন বাংলার ইতিহাসগুলো পড়ে দেখবেন কত ক্ষুধার্ত নিপীড়িত জীবনযাপন মানুষ করত। এরপরে 75-এর পরেও মানুষ চেয়েছিল একটা স্বাধিকার পরিবর্তন আসবে, তো বারংবার সেই রাস্তাটা হারিয়েছে। স্বাধীনতার পরে শেখ মুজিব যখন বাকশাল কায়েম করেছিল আর রক্ষী বাহিনী গঠন করেছিল, তখন যত ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন ছিল তাদের উপরে চরম দমন নিপীড়ন চালিয়েছিল। কিন্তু শেখ মুজিবের মারা যাওয়ার পরে ছাত্রলীগের অবস্থা হয়েছিল বর্তমান বাংলাদেশে যে অবস্থা, সে একই অবস্থা বিরাজমান ছিল তাদের। তারা কোনো মাথা উঁচু করে কথা বলতে পারত না। তখন একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। যদিও তখন বামরা অস্ত্রের রাজনীতি করত, কারণ প্রচুর পরিমাণে অস্ত্রাগার তারা লুট করে তাদের কাছে প্রচুর অস্ত্রের মজুদ ছিল। তারা এক একটা জায়গায় চ্যালেঞ্জ করে বলতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটিতে, যে বামদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে প্রশাসনকে তারা চ্যালেঞ্জ করতে পারে 1 সপ্তাহ 10 দিন, এরকম চ্যালেঞ্জ তারা করত। এত অস্ত্র তাদের কাছে ছিল। এই অস্ত্রের বিপরীতে শিক্ষার্থীরা কলম ফেলে দিয়ে অস্ত্র ধরে নিয়েছিল, ভীত বিহ্বল হয়ে পড়েছিল। ক্যাম্পাসগুলো এক অ্যানার্কি সিচুয়েশন তৈরি হয়েছিল। আর কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন তখন নাই। শেখ মুজিবের মৃত্যুর পরে সেখানে সেনাবাহিনী যখন ক্ষমতায় আসলো, তখন জেনারেল এরশাদের একটা ছাত্র সংগঠন তৈরি করেছিল। তারাও বাম ঘেঁষা এবং প্রচুর অস্ত্রের মজুদ তাদের কাছেও ছিল। এরকম একটা সিচুয়েশনে যখন ক্রাইসিসটা রিমুভ করতে হবে, তখন ইসলামী ছাত্র শিবির 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করেছিল। 1-2 বছরের ব্যবধানে ছাত্র শিবিরের জনপ্রিয়তা সারা বাংলাদেশে মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, এবং শিক্ষার্থীরা এই অসুস্থ বন্দোবস্তের এগেইনস্টে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপদ্ধতি, কর্মপন্থা, সৃজনশীল কর্মকাণ্ড এগুলো তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তখনকার সময়ে ছাত্রদলের জন্ম হয় নাই। ছাত্রদলের জন্ম হয় ছাত্র শিবিরের 2 বছর পরে, 79 সালে, যখন জিয়াউর রহমান বিএনপি গঠন করলো। এরপরে ছাত্রদল তিনি গঠন করেছিলেন। তখন ছাত্র সংসদ নির্বাচন 78, 89 এবং 78, 79, 80, এই সময় যে ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছিল, আপনারা দেখবেন সেই ছাত্র সংসদগুলোতে একচেটিয়া ইসলামী ছাত্র শিবির তখন বিজয় অর্জন করেছিল। সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরো প্যানেল সহ বিএল কলেজ, ভিক্টোরিয়া কলেজ, কেসি কলেজ, এমসি কলেজ, কমার্স কলেজ, খুলনা কমার্স কলেজ, খুলনা মহসিন কলেজ, চিটাগাং কলেজ, বিভিন্ন জায়গায় যখন নির্বাচন হয়েছিল, 1 বছরের ব্যবধানে ইসলামী ছাত্র শিবির ওইগুলো ছিল তখন বড় বড় কলেজ। আমাদের এত ইউনিভার্সিটি, 3-4 ইউনিভার্সিটি ছিল তখন বাংলাদেশ, 4টে ইউনিভার্সিটি, আর বাকি সব ছিল কলেজগুলো ছিল ইউনিভার্সিটির চাইতে বড়। এগুলো বর্তমান সময় ইউনিভার্সিটির চাইতে ইফেক্টিভ ছিল।
এই প্রতিটা কলেজ যেখানে 20,000 15,000 করে স্টুডেন্ট পড়াশোনা করতো, এই কলেজগুলোতে একচেটিয়া ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদে বিজয় অর্জন করেছিল। এটা এমন না যে 25 সালে এসে প্রথম ছাত্র শিবিরের রক্তযাত্রা শুরু হয়েছে। এই ছাত্র সংসদের বিজয়ের ইতিহাসটা একেবারেই স্বাধীনতার পরে যখন ছাত্র সংসদ শুরু হয় তখন ইসলামী ছাত্র শিবির প্রতিটা ছাত্র সংসদে ফাইটিং করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ শুরু থেকে ইসলামী ছাত্র শিবির নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখানে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রযন্ত্রে ছিল, তারা আমাদেরকে দাঁড়াতে দেয় নাই, বরং ছাত্র সংসদ নির্বাচনে ক্যাম্পেইন করার সময় আমাদের ভাইদের উপরে বোমার আঘাত করা হয়েছে। পা হারিয়েছে আমাদের ভাইয়েরা। তোফাজ্জল হোসেন, ওস্তাদ তোফাজ্জল হোসেন এখনও পর্যন্ত পা হারানো ক্ষত নিয়ে বয়ে বেড়ায়। আমার এমন অনেক ভাই আছে যারা হাত হারিয়েছিল সে বোমার স্প্লিন্টারের আঘাতে। ছাত্র শিবির অনেক ছাত্র সংসদ বয়কট করেছিল। আলহামদুলিল্লাহ তখন এমন একটা পরিস্থিতির মধ্যেও তখন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভোট পেয়েছিল। তা আমাদের এই যাত্রাটা তখনকার সময়ে যখন উত্থানটা দেখেছিল, তখন আধিপত্যবাদীরা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির যাতে উত্থান না হতে পারে তখন সংঘবদ্ধ হয়ে তারা একটা কমিউনিটি গঠন করে বড় বড় ক্যাম্পাসগুলোকে ইসলামী ছাত্র শিবিরকে কর্নার করার জন্য উঠে পড়ে লেগেছিল। এর সাথে যুক্ত হয়েছে মিডিয়া ট্রায়াল। এর সাথে এত সোশ্যাল মিডিয়া ছিল না তখন, আমাদের কথাগুলো আমরা বলতে পারতাম না। মিডিয়া রাষ্ট্রের ক্ষমতায় যারা ছিল তাদের নিয়ন্ত্রণে এই মিডিয়াগুলো ছিল, যার ফলশ্রুতিতে আমাদেরকে ফ্রেমিং করা হয়েছিল, বলা হয়তো রক কাটা, আমাদেরকে বলা হয়তো, মানে আশ্চর্যের বিষয়। আমি কিন্তু এই সংগঠনে আসার আগে প্রশ্ন করতাম, আমি প্রশ্ন করছি যে শিবির কি রক কাটে? আমরা জানি শিবির হচ্ছে সন্ত্রাস, আমি এই প্রশ্ন করা পাবলিক। এখন ভাগ্যের নির্মম পরিহাস, এখন শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব আমার পালন করতে হচ্ছে। কিন্তু এই যে রিউমারগুলো প্রত্যেকটা জায়গায় সরানো হয়েছে এবং পরে আবার এই প্রশ্নের উত্তর আমাকেই দিতে হয়েছে, এইটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা, কারো নামে বিচার করা, এই জিনিসগুলো তারা কখনো করতে পারে না। ইসলামী ছাত্র শিবিরের নামে আর কোনো অভিযোগ না পেয়ে ছাত্রদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এবং পৃথিবীর বিভিন্ন দেশের কাছে আমাদেরকে সন্ত্রাসী সশস্ত্র সংগঠন হিসেবে আইডেন্টিফাই করানোর জন্য তারা কুচক্রী মহল নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ গঠন করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্পৃশ্য ঘটনা, নিজেরা মারামারি করে, নিজেদের দলের নেতাকে হত্যা করে ছাত্র শিবিরের উপরে চাপিয়ে দিয়ে এরপরে আমাদেরকে এই ক্যাম্পাসগুলোতে পরিবেশ পরিষদ গঠন করে প্রশাসন যন্ত্র একসাথে মিলে আমাদেরকে এই ক্যাম্পাসে নিষিদ্ধ করেছিল। দুর্ভাগ্য, জুলাই পরবর্তীতে এসেও আমরা যখন এই ক্যাম্পাসে আবার আলোচনায় বসেছিলাম সব ছাত্র সংগঠনের সাথে, তখন যারা ডাকসুর নির্বাচনে 68টা ভোটও পায় না, তারা আমাদের বলছিল ছাত্র শিবির এই জায়গায় রাজনীতি করতে পারবে কিনা সেটা আগে সিদ্ধান্ত দিতে হবে প্রশাসনকে। তখন আমরা তাদের কোনো উত্তর দেই নাই। আমাদেরকে 30টা সংগঠন একসাথে ডাকলে 29টাই আমাদের গালি দিত। ছাত্র শিবির থাকলে আমরা থাকবো না, ওরা থাকতে পারে কিনা, ওদের রাজনীতি করার অধিকার আছে কিনা, হ্যান আছে কিনা, ত্যান আছে কিনা, আমরা কোনো কথা বলি নাই। আমরা বলছি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক দাসের জীবন সংকীর্ণতা, আমরা শহীদি দরজা চাই, শহীদি মৃত্যু চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা তো শহীদি তামান্না নিয়ে চলি। আমাদের সহনশীলতা এবং আমাদের স্বাভাবিক গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। এরপরে আবার বুদ্ধিজীবীরা বলা শুরু করছে যে না, ছাত্র শিবিরের যে চরিত্র এখন দেখতেছে এটা আসল চরিত্র না, দেখবা নির্বাচিত হওয়ার পরে সব বোরকা পড়াবে। যখন আবার বোরকা টোরকার কিছুই আমরা পড়াচ্ছি না, ক্যাম্পাসে সব স্বাধীনভাবে ঘুরতেছে, তখন আবার বুদ্ধিজীবী নামে কিছু পরজীবী মিডিয়ায় গিয়ে ওই পরজীবীরা বলতেছে না এখন তারা ভালো হয়ে গেছে, দেখবা তাদের চরিত্র নির্বাচনের পরে যদি ক্ষমতায় যায় তাহলে তাদের চরিত্র দেখতে পাবো। তা আমরা বলছি যে নির্বাচন তো আর চিরস্থায়ী বন্দোবস্ত না, এইবার একবার ইসলামপন্থীরা একটু ক্ষমতায় যাক, যারা ইনসাফের কথা বলে, কল্যাণ রাষ্ট্রের কথা বলে, তারা নারীদের সাথে কেমন আচরণ করে, এগুলো মানুষ একবার দেখুক, দেখার পরে বুঝতে পারবে। জামাতে তো মন্ত্রীও ছিল, যারা এমপি হয়েছে, ওই এমপি যারা হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন সাইদি হুজুরের এলাকায় পিরোজপুরে অধিকাংশ হিন্দু ভোটে এমপি হয়। আমাদের খুলনায় কয়রায় ভাইগাছায় 6 নম্বর আসনে, সেখানে অধিকাংশ হিন্দু ভোটে জামাত এমপি হয়। আমাদের জামাতের সেক্রেটারি পরোয়ার ভাইয়ের আসনে অধিকাংশ ক্ষেত্রে হিন্দু ভোটের মাধ্যমেই জামাতের সেখানে এমপি হচ্ছে। উত্তরবঙ্গগুলোতে হিন্দু ভোটের মাধ্যমে জামাত এমপি হয়। তো কোন ইসলামিক দলের নেতা হিন্দুদের ঘরবাড়ি থেকে উৎখাত করেছে? বরং জুলাইয়ের পরে ইতিহাস সাক্ষী দিয়েছে এই ঘরবাড়ি যারা জ্বালিয়ে দিয়েছে, যাদের হিন্দু বোনদেরকে ধর্ষণ করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, একবার গণধর্ষণ করা হয়েছে, তার সাথে কোন দল জড়িত এটা সবাই জানে। সুতরাং এই প্রজন্মকে আর অন্ধ করে দমিয়ে রাখা যাবে না। একটা গণজাগরণ তৈরি হয়েছে পরিবর্তনের জন্য, সেই পরিবর্তনটা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম শিক্ষার্থীদের, আমরা আমাদের জায়গা থেকে শতভাগ সততার পরিচয় দিচ্ছি এবং আমাদের ভাইয়েরা যথেষ্ট চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। তাদের নিজেদের জায়গা থেকে প্রশাসন আর কত টাকা বরাদ্দ দিচ্ছে, কি দিচ্ছে, এটা তো বিশ্ববিদ্যালয় সাক্ষী, প্রতিটা ছাত্র সাক্ষী। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা যে পরিমাণে কষ্টটা করতেছে, রাত নাই দিন নাই, এর কাছে গিয়ে ওই প্রশাসন, ওই রাষ্ট্রের উইংসের কাছে গিয়ে গিয়ে বারবার আবেদনগুলো করে করে, মানে মায়া দিয়ে মহব্বত দিয়ে তাদের ক্যাম্পাসটাকে তারা সাজানোর জন্য চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য এখন আর প্রশাসনিক ভবন ঘেরাও করতে হচ্ছে না।
প্রতিটি ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা এখন নিরাপদ বোধ করছে, আমাদের বোনেরা নিরাপদ বোধ করছে ইসলামী ছাত্র শিবিরের কাছে। আমরা এমনই একটা বাংলাদেশ চাই। আমাদের এ কারণে আমাদের ভিশনের মধ্যে আমরা বলেছি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ একটি দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই, যেখানে ভেদাভেদ থাকবে না, মানুষের চিন্তার স্বাধীনতা থাকবে, শেখার স্বাধীনতা থাকবে, সাংস্কৃতিক স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতা নিয়ে চলবে, প্রত্যেকে তার নিজ নিজ আদর্শগুলো মানুষের সামনে উপস্থাপন করবে। যে আদর্শ ভালো লাগবে সেই আদর্শই মানুষ গ্রহণ করে নেবে। এখানে কারো চাপাচাপি করানো হবে না, জোরপূর্বক কাউকে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হবে না, গণরুম গেস্টরুম কালচার থাকবে না। বিশ্ববিদ্যালয়গুলো হবে জ্ঞান বিজ্ঞানের চর্চার আতুরঘর। এখানে আসলেই যেন মনে হয় যে এখানে ঢুকেছি জ্ঞানের সন্ধানে, মানবতার সেবায় আমরা বেরিয়ে যাব, এমন একটি পরিবেশ ক্যাম্পাসগুলোতে তৈরি হবে। এখান থেকে যেমনি রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে, তেমনি বিবেকবান মানুষ তৈরি হবে, তেমনি সমাজের কর্তা ব্যক্তি, সমাজের সামাজিক কার্যক্রমের জন্য যাদেরকে আমরা তৈরি করতে চাই তারা তৈরি হবে। এদেশের জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স, জ্ঞান গবেষণায়, বিজ্ঞান কলা সাহিত্য দর্শন প্রত্যেকটা জায়গায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব প্রদান করবে। আমরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলোকে এভাবে আমাদের মনের মাধুরী দিয়ে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, আত্মপ্রত্যয়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য এই ক্যাম্পাসগুলোকে আমরা দেখতে চাই যে এই ক্যাম্পাসগুলো সেভাবে তৈরি হয়েছে। ইসলামী ছাত্র শিবির সেই স্বপ্ন দেখছে এবং আমরা বারবার আমাদের স্লোগানের মধ্যে বলে দিয়েছি যে সততা, মেধা আর দক্ষতায় আমরা আমাদের বাংলাদেশকে গড়ে তুলব। আমরা যদি আমাদের বাংলাদেশকে মেধা এবং দক্ষতার সাথে সততা বা নৈতিকতা থাকে তাহলে এই দেশটা সুন্দরভাবে তৈরি হবে। দক্ষতার তো আমাদের অভাব নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে সততা। এ কারণে দক্ষতা সম্পন্ন মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে অপকর্মগুলোর সাথে লিপ্ত হয়, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে। যদি আমরা তাদের ভিতরে নৈতিক শিক্ষাটা দিয়ে দিতে পারি তাহলে এই মানুষগুলো এই অপকর্ম করবে না, সমাজটা ফুলে ফলে সুশোভিত হবে। আমাদের সংগঠনকে আমরা সেভাবেই আমাদের জনশক্তিকে আমরা তৈরি করছি। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে লক্ষ লক্ষ ভাইদেরকে বিদায় দিয়েছে, এই সংগঠন থেকে বিদায় নিয়ে এখন রাষ্ট্র পরিচালনার জন্য তারা প্রিপেয়ার্ড হয়েছে। এবার দেখবেন ইসলামী ছাত্র শিবির থেকে বিদায় নিয়ে প্রায় 230টা আসনে সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের দায়িত্বশীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল, বিভিন্ন পর্যায়ের বড় বড় দায়িত্ব যারা পালন করেছে, যাদেরকে ইসলামী ছাত্র শিবির সৎ মানুষ হিসেবে তৈরি করেছে, তারা এই বছর সংসদ সদস্য নির্বাচনের জন্য ফাইট করছে। আলহামদুলিল্লাহ, তারা যদি বিজয় অর্জন করতে পারে প্রতিটি ক্যাম্প, প্রতিটি জায়গায়, সংসদ ভবন থেকে শুরু করে মন্ত্রী পরিষদে সব জায়গায় তারা সততা প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ যে কাঙ্ক্ষিত মানবিক মূল্যবোধ চায়, যে সাম্য চায়, যে ন্যায় বিচার চায়, তা আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এবং এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির বদ্ধপরিকর। আমাদের এই যাত্রা অপ্রতিরোধ, আমাদের কেউ থামাতে পারবে না, আমরা থামবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু সাহস, শক্তি, সামর্থ্য দিয়েছে, আমরা লোক তৈরির কাজে নিজেদেরকে প্রিপারেশন নিচ্ছি। আমরা লোক তৈরি করে দিচ্ছি মানুষের সেবার জন্য, সমাজে আমরা ছড়িয়ে দিচ্ছি। ব্যবসা বাণিজ্য যেখানেই তারা যাচ্ছে, চাকরি বাকরি থেকে শুরু করে পরিবার, প্রশাসন, যে জায়গায় তারা যাচ্ছে, আমাদের ভাইদেরকে আলাদা করা যায়। আলাদা করে এই কারণে ও নামাজ পড়ে, আলাদা করে এই কারণে টাকনুর উপরে পেন, আলাদা করে এই কারণে যে কথা বলার আগে সালাম দেয়, আলাদা করে এই কারণে যে উনি হচ্ছে মনে হয় যে শিবির করতো বা জামাত করতো, কারণ ও তো ঘুষ খায় না, রাজিও করানো যায় না, দুর্নীতি করে না, রাজিও করা যায় না, মেয়েদের নিয়ে টিচ দেয় না, অফিসে সবচেয়ে ভালো আচরণগুলো করে, নারী ঘটিত কোনো কেলেঙ্কারি তার নামে নাই। যখনই এগুলো থাকে না তখনই আমাদেরকে আইডেন্টিফাই করে বা ওই ভাইদেরকে বলে এ হচ্ছে শিবির করে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তো এ হচ্ছে শিবির করে। যত ভালো জিনিসগুলো আছে ইসলামী ছাত্র শিবিরের সাথে তারা এটা মিলায় নেয়। আমাদের যখন গ্রেফতার করতো 14-15 সালে, আমি একদিন খুব রাগ করলাম একটা মেসে, যে তোমরা এই যে 15-20 জন এক মেসে সব গ্রেফতার হয়ে গেল, তোমাদেরকে না বলছি কোনো ডকুমেন্টস রাখার দরকার নাই, মেসগুলোতে অভিযান চালায় ধরে নিয়ে যাবে। বলছে ভাই রাখি নাই তো। সে তাহলে কেমনে গ্রেফতার করলো? বলছে ভাই মেসে ঢুকেই বলছে সবাই প্যান্ট পরো, সব প্যান্ট পরছি। ওসি এসে দেখতেছে যে প্যান্ট কার হচ্ছে টাকনুগিরার উপরে, এগুলো সব বলছে যা টাকনুগিরার উপরে এগুলো সব গ্রেপ্তার করে, এগুলো হচ্ছে সাথী সদস্য, টাকনুর নিচে সই অবস্থা এটা কর্মী হবে, আর যদি টাকনুর নিচে থাকে তো এই হচ্ছে মানে কেবল সমর্থক বা হয়তো কিছুই না। তা আল্লাহ রহমত এখানে 3 জনকে ছেড়ে দিছে, 12 জনকে ধরছে। তো 12 জনকে ধরছে শুধু টাকনুর উপরে প্যান্টটাই, মানে ভালো কাজ দিয়ে আইডেন্টিফাই করতেছে আমাদেরকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে ক্লাসের মধ্যে এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। মেয়েদের দিকে তাকিয়ে কথা বলবে না, মেয়েদের টিচ করবে না, না এটা ইসলামী ছাত্র শিবির। আমাদের ক্লাসের মেয়েরাও বলতো, প্রথমে মানে বলতো যে ও হচ্ছে শিবির করে, মানে হচ্ছে নামাজের সময় নামাজে চলে যাচ্ছে, পার্টিগুলোতে যায় না, আবার ভালো কাজের দিকে দৌড়াচ্ছে। তখন এসে কানে কানে বলতো আচ্ছা ও কি শিবির করে নাকি? আমি বলছি কেন শিবির করে? বলছে ওই যে নামাজের সময় নামাজে যায়, আবার আমাদের পার্টি টাটিতে এগুলাতে যায় না, গেট টুগেদারে যায় না। যত এরকম ভালো কাজ তারা আইডেন্টিফাই করছে। আলহামদুলিল্লাহ, আমাকেও ক্যাম্পাসে আমাদের বন্ধু বান্ধবরা যদি এমন হয়তো পয়লা বৈশাখের আয়োজন, আমার কাছে টাকা নিতে আসে না। কেন নিতে আসে না? আমি অপেক্ষা করতাম যে আসলে চাইলে কিছু টাকা দিলেও দিতে পারি, কিন্তু চাইতো না। র্যাকদের প্রোগ্রামে টাকা চাইবে না, আমার কাছে টাকা চায় না। আবার যখন আড্ডা হবে, মসজিদে আজান দিলে আমার দিকে টাকা, আমার গরজ বেশি না, ওদের গরজ বেশি, যে তুই নামাজে যাবি না? আমি জোহরের নামাজ আধা ঘন্টা পরে, তা হবে না, যা যা।
মানে একবার যন্ত্রণা তাদের মধ্যে, মানে মিলাই নিছে আমাদেরকে যে আমরা এরকম, এই ফ্রেমেই আমাদেরকে তারা দেখবে এবং দেখতে এটা পছন্দ করে। যদি এটা না করি বলে তোরা এরকম করলি, তার মানে ছাত্র শিবিরকে মানুষ একেবারে এমন আলাদা করে ফেলছে, যত ভালো তার সাথে শিবির। শিবির মানেই হচ্ছে সমাজের একেবারে আইকনিক ফিগার। এবং এইগুলো দেখে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পাসগুলোতে যখন আমরা দায়িত্ব পালন করছি, অনেক ভাইদেরকে আমরা পেতাম না তখন, কিন্তু এখন এসে তাদের সবার রেসপন্স পাচ্ছি যে না ভাই এই জীবনটাই ভালো ছিল, এভাবে যদি গড়ে তুলি তাহলে নিজে ভালো থাকতে পারবো, সংসার পরিবার ভালো থাকবে। আলহামদুলিল্লাহ এই জোয়ার তৈরি হয়েছে, চারিদিকে মানুষ বুঝতে পারছে ইসলামী ছাত্র শিবির কী জিনিস। এটা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে এই জমিনের জন্য, বাংলাদেশের এই জমিনের জন্য তরুণ সমাজের একটা বড় নিয়ামত ছাড়া আর কিছুই মনে হয় না। এই সংগঠন না করলে আমরাও হারিয়ে যেতাম, আমরাও অনৈতিকতার অতল গহ্বরে তলিয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে দয়া করেছে, আমাদেরকে এই পথে সামিল করেছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনাদেরকে ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। এই কাফেলায় আপনারা যারা সমবেত হয়েছেন, আরও নতুন ভাইদেরকে আপনারা এখানে আহ্বান জানাবেন। এই কাফেলায় আমরা সবাই মিলে একসাথেই যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।